আগের ক্লাসগুলোতে আমরা C3, C4, ক্যাম এগুলো কমপ্লিট করার কথা ছিল। C2 এবং C3 কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমাদের। তাহলে C4 আর ক্যাম এই দুটো আলোচনা করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে C4-এ যাওয়ার আগে আমরা একটা ক্র্যাঞ্চ অ্যানাটমি বলে একটা সিস্টেম আছে, এটার সম্বন্ধে একটুখানি জানি। ক্র্যাঞ্চ অ্যানাটমিটা কি না, বান্ডিল সিড সেল যে মেসোফিল সেলগুলো আছে তার থেকে খানিকটা ডিফারেন্ট হবে। কীরকম না, এই ছবিটা উপরের দিকে রাখা আছে, এটা হচ্ছে চ্যানেল, জাইলেম ফ্লোয়েমের চ্যানেল। জল এলো, খাবার তৈরি হলো, তারপর সেটা ট্রান্সপোর্ট হবে। তো এই ট্রান্সপোর্ট হওয়ার জায়গাটা যদি কাছাকাছি থাকে সেলের, তাহলে ট্রান্সপোর্টটা তাড়াতাড়ি হবে। তার মানে সেলের মধ্যে খাবার বেশিক্ষণ জমার টাইম পাবে না, দিলে সেল সবসময় একটা ফাঁকা জায়গা পাবে এবং খাবার র্যাপিড প্রোডাকশন করার জায়গা পাবে। ইন জেনারেলি C3 প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে সেটা হচ্ছে যে কোনো ব্যারিয়ার নেই, এরা একটা মোটামুটি একটা আবহাওয়াতে জন্মায় যেখানে অতি দ্রুত খাবার তৈরি করে স্টোর করা সেরকম কোনো সিচুয়েশান থাকে না। তাদের সারা বছর ধরে আস্তে আস্তে সময় করে করে তারা খাবার তৈরি করে এবং ডিস্ট্রিবিউট করে। বড় বড় গাছ, কিছু অসুবিধা নেই, আম গাছ জাম গাছ যেরকম হয় সেরকম। এই C3 যেটা, এদের ক্ষেত্রে প্যালিসেডাস স্পঞ্জি এই ধরনের প্যারেনকাইমা আমরা দেখতে পাই, গোল গোলগুলো, ছোটো ছোটোগুলো আর লম্বা লম্বাগুলো। এখন কোশ্চেন হচ্ছে এই C4 কারা? C4 কারা হচ্ছে সুগার ক্যান, সুগার ক্যান ইন দ্য সেন্স আখ গাছ। তো আখ গাছের কথা যদি ধরা যায় তাহলে এটা কি করছে না, সারা বছর কিন্তু মিষ্টি হয় না, একটা টাইম হলো গাছটা খুব তাড়াতাড়ি মোটা হলো এবং মিষ্টি হলো, মানে খাবার অনেক স্টোর হলো। তাহলে কি হলো, যে র্যাপিড খাবার প্রোডাকশনের দরকার পড়েছে। এইবার আরেকটা ঘটনা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই প্রচণ্ড শুষ্ক জায়গা, গরম জায়গা, যেখানে আবহাওয়া অনুকূল কম টাইম হয়, সেই টাইমের মধ্যেই তাকে খাবার ম্যাক্সিমাম তৈরি করে ফেলতে হবে, বাদবাকি টাইমটা খুব স্ট্রেসের উপর দিয়ে যায়। এই জন্যই এদের এই ধরনের অ্যাডাপ্টেশন। এই ক্র্যাঞ্চ অ্যানাটমিটা একটুখানি ভালো করে দেখে নেওয়া হোক না। বলছে যে সাপ্লাই লাইনটা মানে জাইলেম ফ্লোয়েমের চেনটা যেখানে, তার কাছাকাছি যে ক্লোরোপ্লাস্ট নিয়ে যে সেলগুলো আছে তাদের সাইজ অনেকটা বড় হবে। আর গ্রানা অ্যাবসেন্ট ইন বান্ডিল সিড সেল, কথাটা কেন হচ্ছে সেটা পরে বলছি। বান্ডিল সিড সেলে শুধুই ডার্ক রিয়াকশান করার জন্য প্রসিডিওরটা তৈরি, এখানে লাইট রিয়াকশানের অত গুরুত্ব নেই। তাহলে লাইট রিয়াকশানটা হচ্ছে কোথায়, আদার সেলগুলোতে, দূরবর্তী সেলগুলো যেগুলো আছে সেই মেসোফিল সেলগুলো, সেই সেলগুলোতে কি হচ্ছে না, লাইট রিয়াকশান ডার্ক রিয়াকশান বোথ হচ্ছে। কিন্তু বান্ডেল সিড সেল যেখানটাতে মানে চ্যানেলটা তৈরি আছে, পাইপলাইনটা যেখানটাতে আছে, তাকে ঘিরে যে সেলগুলো আছে সেই সেলগুলোর ক্ষেত্রে লাইট রিয়াকশানের গুরুত্ব ভীষণ কম, সেখানে শুধুই ডার্ক রিয়াকশান। অ্যাকচুয়ালি ডার্ক রিয়াকশানে আমরা C3 সাইকেলে কি দেখেছি, যে ভীষণ রকম প্রোডাক্টিভিটি, সেখানে তো প্রোডাক্ট সিনথেসিস ফেজে যাচ্ছে। আর লাইট রিয়াকশানের উৎপাদন কি আছে, NADPH2 ATP। অ্যাকচুয়াল কার্বন ফিক্সেশনটা হচ্ছে ডার্ক রিয়াকশানে। কনসেপ্টটা এরকম যে এই কারখানাতে যদি গাড়ি তৈরি হচ্ছে, তা গাড়ি তৈরি হওয়ার পরে কারখানাতেই যদি গাড়িগুলো পরপর পরপর ভর্তি হয়ে যায়, তা কারখানাতে কাজ হবে কী করে? সেই জন্য কারখানাটা রাস্তার ধারে হওয়া চাই, গাড়িটা তৈরি হবে কিংবা গ্যারেজের কাছে হওয়া চাই। গাড়িটা তৈরি হবে, কারখানা থেকে বেরিয়ে চলে যাবে, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে, কাজটা বেশি পরিমাণ করা যাবে। এইটাই হচ্ছে মেন ফান্ডা, সেটা হচ্ছে যে উৎপাদন সাথে সাথে ট্রান্সপোর্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা সেটা কি থাকছে, সেটা হচ্ছে RUBPর কেস। RUBPর কে ধরার জন্য CO2 এলো, RUBPতে যুক্ত হলো, কে এনজাইমটা কি আছে না, রুবিস্কো। এই যে রুবিস্কো CRO, তার মানে হচ্ছে কার্বক্সিলেজ, আর এটা হচ্ছে
অক্সিজিনেজ। এইখানেই হচ্ছে প্রবলেমটা। তাহলে রুবিস্কো ডুয়াল অ্যাক্টিভিটি আছে। যদি কোনো এনজাইম ডুয়াল অ্যাক্টিভিটি দেখায় তাহলে যেটা প্রেফারেবল হবে সেই অ্যাক্টিভিটিটা সে চলে যাবে, সেখানে রান করবে। এখন কোশ্চেন হচ্ছে C4 প্ল্যান্ট, অ্যাকচুয়ালি C4 প্ল্যান্ট কারা? না, C4 প্ল্যান্ট হচ্ছে অনেক গরম জায়গাতে জন্মাচ্ছে, যেখানে টেম্পারেচার অনেক বেশি। রুবিস্কো হাই টেম্পারেচারে অক্সিজেনেজ অ্যাক্টিভিটি দেখায়। আবার কার্বন ডাইঅক্সাইডের যদি ঘাটতি হয়ে যাবে, লো কনসেন্ট্রেশনে কার্বন ডাইঅক্সাইড আসে, এই যে এখানে বলছে যে এয়ার ইনসাইড দ্য লিভ ফলস টু লো, CO2 যদি কম পরিমাণ থাকে, যেখানে অক্সিজেনের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে? না, খুব সহজ কথা, যদি কোনোভাবে স্টোমাটা ওপেনিং না থেকে স্টোমাটা ক্লোজ কন্ডিশনে থাকে এবং সালোকসংশ্লেষটা চলতে থাকে, তখন কি হবে? না, তখন ফটোসিনথেসিসের জন্য অবভিয়াসলি O2-র পরিমাণ বাড়তে থাকবে। এবার O2-র পরিমাণ বাড়তে থাকলে কী হবে? সেলের ভিতরে অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে। এবারে ব্রিদিংয়ের জন্য, মানে রেসপিরেশনের জন্য যেটুকু CO2 তৈরি হয়, সেটা যদি O2-র থেকে কম হয়, তখন আবার অক্সিজেনের অ্যাক্টিভিটির দিকে চলে যাবে। তাহলে এই গাছগুলোর ক্ষেত্রে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রুবিস্কো ছাড়া তো কেলভিন মেলভিন সাইকেল চলবে না। তো রুবিস্কোকে কি করতে হবে? না, রুবিস্কোকে সবার আগে ভিতরের দিকে নিয়ে আসতে হবে। তার আগে কি করা হবে? না, তার আগে অন্য কোনো একটি এনজাইমের দরকার পড়বে, যে এনজাইমটা রুবিস্কোকে বাইপাস করে কার্বন ডাইঅক্সাইডকে ধরবে। তাহলে ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার এখানে রুবিস্কো হবে না। C3 সাইকেলের ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড কার্বক্সিলেশন যে ফেজটা দেখেছিলাম, সেই ফেজটাতে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার ছিল রুবিস্কো, রিবিউলোজ 1,5-বিসফোসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। এক্ষেত্রে কি হবে? ফসফোএনল পাইরুভেট পেপকেজ, ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ, এর কিন্তু শুধুমাত্র একটাই অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে কার্বক্সিলেশন অ্যাক্টিভিটি। মিনিমাম কার্বন ডাইঅক্সাইড যদি পায়, তাহলে সেই মিনিমাম কার্বন ডাইঅক্সাইডকেও অ্যাকসেপ্ট করবে, যতই অক্সিজেনের পরিমাণ বেশি থাকুক, কারণ তাদের অক্সিজেনের অ্যাক্টিভিটিটাই নেই। এই হাচ অ্যান্ড সাক পাথওয়ে বা C4 পাথওয়ের সেকেন্ড ফান্ডা হচ্ছে যে এনজাইমটা ফার্স্ট প্রাইমারি কার্বন অ্যাকসেপ্টার হিসেবে পেপকেজ তাকে ধরা। এখন 3 নম্বর ফান্ডাটা কি আছে? না, প্রথম কার্বন ডাইঅক্সাইডকে অ্যাকসেপ্ট করার পরে যে যৌগটা তৈরি হবে, সেটা PG এর বদলে তৈরি হবে অক্সালিক অ্যাসিড, OAA, 4 কার্বনযুক্ত যৌগ। সেই জন্যই এটাকে C4 পাথওয়ে বলা হয়। তাহলে আমরা ডাইরেক্ট পাথওয়েটাতে যাই, এই হাচ অ্যান্ড সাক পাথওয়ের ডাইরেক্ট পাথওয়েটাতে যাই। তাহলে কি হলো? না, বাইর থেকে CO2 এলো, সেলের মধ্যে কি আছে? ফসফোএনল পাইরুভেট, 3 কার্বনযুক্ত যৌগ। তাহলে এইটা 3C, 3 কার্বনযুক্ত যৌগ, এর সাথে CO2 1 কার্বন যুক্ত হলো, দিয়ে 4 কার্বনযুক্ত যৌগ তৈরি করলো কে? না, OAA বা অক্সালিক অ্যাসিড। মাঝখানে কি হচ্ছে? না, মাঝখানে এই ফসফোএনল পাইরুভেট, এই ফসফেট গ্রুপটা ছিল, এই ফসফেট গ্রুপটাকে রিলিজ করে দিল, HCO3 যুক্ত হয়ে গেল। ঠিক আছে, একটা জল যুক্ত হয়ে যাচ্ছে, আর কার্বনিক অ্যাসিডের যুক্ত হয়ে যাচ্ছে, আর এখানে একটা ফসফেট গ্রুপ বেরিয়ে চলে গেল, রিলিজ হয়ে গেল, খরচা হলো কিন্তু রিলিজ হয়ে গেল, দিয়ে তৈরি হলো অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড এখন মেসোফিল সেলে ঢুকছে। ঢোকার পরে কি করছে? না, এইখানে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, মানে কার্বক্সিলেশন ফেজ হয়ে গেছে। এবার এটা ঢোকার পরে একে কি করা হচ্ছে? না, ট্রান্সপোর্ট করা হবে। ট্রান্সপোর্ট করতে গেলে এখানে ম্যালেটে পরিণত করা হচ্ছে, ম্যালিক অ্যাসিডে পরিণত হচ্ছে। ম্যালিক অ্যাসিড কি হচ্ছে? NADH2 NAD তৈরি হচ্ছে, NADH2 থেকে NAD তৈরি হচ্ছে, দিয়ে ওটা অক্সালো অ্যাসিডেট থেকে ম্যালেটে গেল। এই ম্যালেট এখানে হাজির হলো। ম্যালেট হচ্ছে, ম্যালিক অ্যাসিড 4 কার্বনযুক্ত যৌগ। ম্যালেট চলে যাচ্ছে কোথায়? ট্রান্সপোর্ট হয়ে গেল বান্ডিল সিড সেলে। ম্যালিক অ্যাসিড এমনিতে পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণ কোথায়? আপেলে। যাই হোক, পরের কথা ওটা।
ম্যালিক অ্যাসিড সাধারণত ডিগ্রেড কম হয়, নষ্ট কম হয়, বিশেষ পরিস্থিতিতে না হলে ম্যালিক অ্যাসিড স্টোর থাকে, আপনি একটা প্রিজারভেটিভ টাইপের জিনিস। অক্সালিক অ্যাসিডেট কিন্তু সেটা অতটা নয়, টেম্পারেচারের হেরফের বা অন্য অনেক কিছু কারণের জন্য চেঞ্জ আছে, কিন্তু ম্যালেট অনেকটাই স্টেবল যৌগ। যাই হোক, তো খরচা হয়েছে তার জন্য NADH2 একটা। এইবার NADP H2 তৈরি করবে, NADP প্লাস এলো, NADP H2 তৈরি করলো, ম্যালেট থেকে CO2 বেরিয়ে গেল, রিলিজ হয়ে গেল। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হওয়ার পরে এইবার একে কে ধরবে না, একে ধরবে রুবিস্কো। ধরলো, ধরার পরে একে কি পাঠিয়ে দিল, কেলভিন সাইকেল, মানে C3 সাইকেলের ডার্ক রিয়াকশনটা সেখানে ঢুকিয়ে দিল। আর ম্যালেট থেকে পাইরুভেট, তাহলে 4 কার্বনযুক্ত যৌগ 3 কার্বনযুক্ত পাইরুভেট প্রোডাকশন হয়ে গেল। তাহলে আলটিমেট কার্বন ডাইঅক্সাইডকে ভিতরে সেলে পাঠানোর দরকার ছিল, যেখানে প্রোডাক্ট সিনথেটিক ফেজ তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে, সেটা সম্ভব হয়ে গেল। এবার পাইরুভেট আবার বান্ডিল সিথ সেল থেকে মেসোফিল সেলে ট্রান্সপোর্ট হলো। ট্রান্সপোর্ট হওয়ার পরে পাইরুভেট কি করছে না, অর্থোফসফেট ডাইকাইনেজ, পাইরুভেট অর্থোফসফেট ডাইকাইনেজ এনজাইমের দ্বারা দুটো ফসফেট গ্রুপ যুক্ত হলো। এতে দুটো ফসফেট গ্রুপ যুক্ত হয়ে কি করলো না, বিইপি তৈরি হয়ে গেল, ফসফোএনল পাইরুভেট তৈরি হয়ে গেল। ফসফোএনল পাইরুভেট আবার CO2 ধরার জন্য মেসোফিল সেলে উপস্থিত। তাহলে এতটা পর্যন্ত ক্লিয়ার। এখানে হচ্ছে C3C4 উভয় স্পিসিস পাওয়া যায়, এরকম কিছু জেনে রাখে টার্গেট করা হচ্ছে। অ্যালোভেরা বলছি, অল্টারনেথেরা আমাদের এখানে যেখানে সেখানে হয়। হেলিওট্রোপিয়াম ইন দ্য সেন্স হাতি সুঁড়, এটা কম বেশি লোকজন জানে। বোরাজিনেসি ফ্যামিলি, ওই চোখে ড্রপ দিয়ে যেটা ওই জয় বাংলা অসুখটা সারে, চোখের কনজাংটিভাইটিস সারে, যে ওই হাতি সুঁড়ের পাতার ড্রপ দিলে। বোরাজিনেসি ফ্যামিলির হাতি সুঁড়টা চেনা গাছ কাছাকাছি। নিকটাজিনেসির বৈরাভিয়া মানে হচ্ছে পুনর্নবা গাছ, যেখানে সেখানে হয়। ওর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির জন্য ওকে বেটে পায়ে লাগানো হয়, পায়ের বিশেষ করে পাটা ফুলে টুলে গেলে বা এমনি শরীর থেকে ডিটক্সিফিকেশন করার জন্য, ক্ষতয় প্রলেপ দেওয়ার জন্য এগুলো মোটামুটি এখানে সেখানে পাওয়াই যায়। একটু সার্চ করলে গাছটাকে চিনতে পারবে সবাই। আর এর আরেকটা বৈরাভিয়া ডিফিউসা, যেটা সেটা শাক হিসাবে পূর্ণিমা শাক এই নামে লোকে কেনে, বাজারে পাওয়া যায়। আর অল্টারনেথেরা হচ্ছে মাটি ফোড়া শাক, এটাও গ্রাম বাংলাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। লোকে এমনি গর্ব করে বলে যে মাটি ফোড়া শাক খেয়েছে, অত সহজে অসুখ হবে। মানে এটা খুবই শক্তিশালী, ভিটামিনের ভালো সোর্স, এনার্জিও দেয়। যাই হোক, তাহলে এই জেনারাগুলোর ক্ষেত্রে, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা C3C4 উভয় স্পিসিসকে দেখতে পাই। আচ্ছা, এবারে C4 ফটোসিনথেসিস পাথওয়ে দেখা যায় কি ধরনের ফ্যামিলিগুলোতে, কিছু জায়গাতে কম্পোজিটা, তারপরে ক্যাপারাডেসি, বোরাজিনেসি, অ্যামারেন্থেসি, এজিএসি, ইউফোরবিয়েসি, গ্র্যামিনি, নিকটাজিনেসি, গাছ আলাদা আলাদা আছে। সব এই ফ্যামিলির সবাই এখানে C4 দেখায় এরকম নয়। C4 দেখায় যারা, তাদের মধ্যে যে ফ্যামিলিগুলো পাওয়া যায় সেগুলো স্ক্রোফুলারিয়েসি, স্ক্রোফুলিয়াডালসিস, বনফোড়ন, এগুলো যেখানে সেখানে আমাদের এইসব জায়গাতেও হয়। তার মানে কি ওটা C4 দেখাচ্ছে। স্ক্রোফুলিয়াডালসিস কি দেখায়, C4 দেখতে হবে আমাকে। যাই হোক, লিস্ট আছে। আচ্ছা, ওয়েবসাইটটা তো আগে আমাকে বলতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে লেকচার, এই যে উপরে যেটা দেখা যাচ্ছে এইটা, এখান থেকেই এটা লেকচার নোট নামানো, এখান থেকে। আচ্ছা, এটা হাতে লেখা এক্সপ্লেনেশন খানিকটা। মেসোফিল সেল, বান্ডিল সিথ সেল। হ্যাঁ, আরেকটা কথা আমাকে বলা হয়নি, সেটা হচ্ছে যে ভ্যাকুয়েলে জমা হওয়া ম্যালেট আর অ্যাসপারেট, ম্যালেট অ্যাসপারেট আরেকটা পাথওয়ে আছে, সেটা এক্ষুনি বলছি। এইটা ম্যালিক অ্যাসিড হয়ে সেলের ভ্যাকুয়েলে এটা জমা হয় যখন এই দ্রুত আরইউপিকে ধরা বা এখানে CO2 রিলিজ হয়ে যাওয়া। CO2 রিলিজ হতে গেলে একটা NADPH2 খরচার আছে, একটা NADPH2 তৈরি হবে, একটা NADP প্লাস খরচা হবে, দিয়ে CO2 রিলিজ হবে। এখন কথা হচ্ছে এখানে CO2 কনসেন্ট্রেশন যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু সালোকসংশ্লেষ ইনহিবিট হয়।
তার মানে হচ্ছে সালোক সংশ্লেষ, এটাও একটা প্র্যাকটিক্যাল আছে পরের দিকে, যে একটু একটু করে CO2 কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে সেলের টক্সিসিটি বাড়ে, সেল বিষাক্ত হয়ে ওঠে, তখন সালোক সংশ্লেষ অফ হয়ে যায়, CO2 আপটেক বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে ম্যালেট থেকে যদি হু হু করে CO2 রিলিজ হতে থাকে, তাহলে আপনি সালোক সংশ্লেষটা, ফটোসিনথেসিসটা বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য কি হচ্ছে, এই ম্যালেট স্টোর হওয়ার জন্য ভ্যাকুয়েলে স্টোর হওয়ার জায়গা থাকে, এই যে ভ্যাকুয়েলে ম্যালেট স্টোর হওয়ার জায়গা থাকছে, এবং প্রয়োজন মতো ওখান থেকে ভেঙে সালোক সংশ্লেষটা হবে। এবারে ফান্ডাটা হচ্ছে কি, প্রয়োজন মতোটা কীরকম না, কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্ট দিনে রাতে সবসময়ের জন্য হচ্ছে। এখানে হচ্ছে আরেকটা ফান্ডা C4 সাইকেলের, সেটা হচ্ছে যে স্টোমাটা সুযোগ যখন পাচ্ছে তখনই ওপেন থাকছে, এবং কার্বন ডাই অক্সাইড দিনে রাতে সবসময়ের জন্য হচ্ছে। তাহলে লাইট ইন্ডিপেন্ডেন্ট পেপকেজ, লাইট থাকুক আর না থাকুক, সে অক্সালিক অ্যাসিড তৈরি করছে, অক্সালিক অ্যাসিড থেকে ম্যালেট বানাচ্ছে, ম্যালেট ভ্যাকুয়েলের মধ্যে জমা হয়ে যাচ্ছে। দিনের বেলা যখন এটাকে রিয়াকশানের দরকার পড়বে, তখন কি হচ্ছে না, তখন RUBP এর সাথে যুক্ত হচ্ছে। অ্যাকচুয়ালি দিনের বেলাতে C3 সাইকেলের যে পাথওয়ে আছে, সেখানে NADPH2 আর ATP, এটা যেটা দরকার পড়ছে, এটা কি করছে, ভুল বললাম, দিনের বেলা নয়, এটা হচ্ছে দিনের বেলা শুধু ATP গ্যাদার হবে, NADPH2 গ্যাদার হবে, এবং সেইটা গ্যাদারিংটা দিনে রাতে সবসময়ের জন্য প্রোডাক্ট সিনথেসিসের জন্য কি হচ্ছে না, ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, এবং কার্বন ডাইঅক্সাইডকে রুবিস্কো এনজাইমের দ্বারা RUBP অ্যাকসেপ্ট করতে পারবে এবং কেলভিন মেলভিন সাইকেলের মধ্যে ঢুকবে। ঠিক আছে, তাহলে দিনের বেলার কাজ হচ্ছে সাপোর্টিং, ডার্ক রিয়াকশনের সাপোর্টিং এনার্জিটাকে জোগাড় করা, আর বাদ বাকিটা দিনের রাতে কন্টিনিউয়াস প্রসেসে হচ্ছে। এই জন্যই হচ্ছে ক্রপ প্রোডাক্টিভিটির ক্ষেত্রে C4 প্ল্যান্ট অ্যাডভান্স, অনেক কম সময় অনেক বিপুল পরিমাণে খাদ্য তৈরি করে ফেলতে পারছে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড আরেকটা ছিল, সেটা হচ্ছে কি না, এর মধ্যে মাইটোকন্ড্রিয়াকে ইনভলভ করানো। এই মাইটোকন্ড্রিয়াতে ইনভলভ করানোর জন্য কি করছে, একটা কিছুই না, একটা অ্যামিনো গ্রুপের একটা ট্রান্সফারের ব্যাপার আছে। সেটা হচ্ছে কি না, মাইটোকন্ড্রিয়ার পর্দা দিয়ে যেতে আসতে গেলে অ্যামিনো গ্রুপ নিয়ে যেতে হবে, নাহলে ওটা ঢুকতে দিচ্ছিল না। এই ঘটনাটার জন্য কি হচ্ছে না, অক্সালিক অ্যাসিড থেকে অ্যাসপারেট তৈরি হবে, অক্সালিক অ্যাসিড থেকে অ্যাসপারেট তৈরি হতে গেলে একটা অ্যামিনো ট্রান্সফার দরকার, সেটা হচ্ছে গ্লুটামেট থেকে আলফা কিটো গ্লুটারেট। তাহলে গ্লুটামেট থেকে আলফা কিটো গ্লুটারেট তৈরি হওয়ার সময় একটা অ্যামিনো গ্রুপ ট্রান্সফার হয়ে গেল, আর সেই গ্লুটামেট মানে আলফা কিটো গ্লুটারেট আবার গ্লুটামেটে ফেরত আসবে কখন না, যখন মাইটোকন্ড্রিয়া থেকে অ্যালানিন হয়ে যখন ফেরত আসছে, তখন অ্যালানিনকে পাইরুভেটে ট্রান্সফার করার জন্য অ্যামিনো গ্রুপকে দান করে দিতে হবে। সেটা অ্যাকসেপ্ট করার জন্য কে বসে আছে না, আগে থেকে আলফা কিটো গ্লুটারেট হয়ে গেছিলো যেটা, সেটাই বসে আছে, তাকে অ্যাকসেপ্ট করে আবার গ্লুটামেটে চলে গেল, এইখানে চেন রিয়াকশনটা ঘটতে থাকছে। তাহলে অ্যাসপারেট কী করছে, ম্যালেটে পরিণত হবে, অ্যাসপারেট থেকে তাহলে অ্যামিনো গ্রুপকে ফেরত দিয়ে দিতে হবে, অ্যাসপারেট থেকে অ্যামিনো গ্রুপকে ফেরত দেওয়ার জন্য আলফা কিটো গ্লুটারেট আছে ওখানে, একইভাবে ও অ্যামিনো গ্রুপটাকে অ্যাকসেপ্ট করে নিল, দিয়ে গ্লুটামিক অ্যাসিডে পরিণত হয়ে গেল বা গ্লুটামেটে পরিণত হলো। এবার ম্যালেট থেকে পাইরুভেটে হলো। ম্যালেট থেকে পাইরুভেটের পদ্ধতিটা কী আছে না, ম্যালেট থেকে পাইরুভেটের পদ্ধতিটা সেম আছে, এই যে ম্যালেট থেকে পাইরুভেট হবে, NADP প্লাস এলো, H2 বেরিয়ে গেল, CO2 বেরিয়ে গেল, ম্যালেট থেকে পাইরুভেট হয়ে গেল। ম্যালেট থেকে পাইরুভেট হয়ে যাওয়ার পরে আবার অ্যামিনো গ্রুপ নিল, অ্যামিনো গ্রুপ নিয়ে অ্যালানিন হয়ে গেল, অ্যালানিন হয়ে যাওয়ার পরে অ্যালানিন ট্রান্সফার হলো, পাইরুভেট থেকে আবার PEP, পাইরুভেট থেকে PEP যাওয়ার জন্য কি অর্থোফসফেট ডাইকাইনেজের একটা এনজাইমের রিয়াকশন থেকে পাইরুভেট অর্থোফসফেট ডাইকাইনেজ, এই এনজাইমের রিয়াকশন থাকবে, এই রিয়াকশন থেকে আবার PEP ফসফেনল পাইরুভেট তৈরি হবে। এটা আরেকটা টাইপ, এটা হচ্ছে NADME টাইপ। ঠিক আছে, তাহলে মোটামুটি সহজভাবে C4 সাইকেলটা ক্লিয়ার হলো। C4 সাইকেলটা কাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, অতি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে যেখানে, সেখানে হচ্ছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে হ্যাঁ বুঝলাম যে তাহলে এর প্রবলেমটা কী ছিল না, রুবিস্কোর অক্সিজেনের অ্যাক্টিভিটিতে কী ঘটে যেত না, আগের দিন যে C2 সাইকেলটা আমরা পড়েছি, অ্যাকচুয়ালি যদি এই সিচুয়েশানে যদি থাকতো, মানে যদি প্রাইমারি কার্বন অ্যাকসেপ্টার হিসেবে যদি রুবিস্কো থাকতো, তাহলে সে C2 সাইকেলে রান করে যেত,
গ্লাইকোলেটে ভেঙে যেত। তো সেই জন্য 2-ফসফোগ্লাইকোলেট আর পিজিএ তৈরি হয়ে যাবে। তো সেটা ভেঙে গেলে কী হবে না C2 সাইকেলে যাবে এবং আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড একটা কার্বন রিলিজ হবে, সেটা পেরক্সিজমের ভিতর দিয়ে যখন মাইটোকন্ড্রিয়াতে যাবে তখন সেখানে গিয়ে রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, তো C2 সাইকেলকে এড়ানোর জন্য C4 সাইকেল এরা এই পাথওয়েটার ব্যবস্থা নিয়েছে, মানে এই ব্যবস্থা, এই অ্যাডাপ্টেশনটা হয়েছে। সেটা হচ্ছে প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার হচ্ছে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট ক্রাঞ্জ অ্যানাটমি আছে। থার্ড পয়েন্ট টেম্পারেচার এবং অক্সিজেনের আধিক্য, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন লো, এগুলো ম্যাটার করে না, এগুলো এড়ানোর জন্য। ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে ট্রান্সপোর্টের, মানে ট্রান্সপোর্টের একদম কাছে উপস্থিত, যার জন্য ট্রান্সপোর্টে কোনো হ্যাম্পার নেই। প্রোডাকশন হওয়ার সাথে সাথে যে সেলে যেখানে পৌঁছানোর খাবার সেখানে হাজির হয়ে যাওয়ার, এই ব্যারিয়ারটাকে আটকানো ক্রাঞ্চ অ্যানাটমির। মোটামুটি C4 সাইকেলটা বোঝা গেছে। এবার আসছি ক্র্যাজুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম। অ্যাকচুয়ালি প্রসিডিওরটা মোর অর লেস সেম। এইখানে গল্পটা একটু অন্যরকম থাকছে। গল্পটা কি থাকছে না, ক্যাকটেসি ফ্যামিলির গাছগুলো, মানে ক্যাকটাসগুলো আর কি, মরুভূমিতে জন্মাচ্ছে। মরুভূমিতে জন্মানোর জন্য স্টোমাটা অলমোস্ট ক্লোজ, মানে সারা বছরই স্টোমাটা অলমোস্ট ক্লোজ থাকছে। তো তখন কি হবে, স্টোমাটা যদি অলমোস্ট ক্লোজ থাকে, ফটোসিনথেসিস যদি না হয়, গাছটা তো মারা পড়বে। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে রেসপিরেশনের জন্য যে কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হয় সেটাই শ্যালো সংশ্লেষের জন্য আবার ধরে নেয়। তাহলে কি হচ্ছে না, যতটা সম্ভব স্টোমাটা খুললেই শরীরে যা জল আছে সেগুলো সব বেরিয়ে চলে যাবে। 52 ডিগ্রি 53 ডিগ্রি টেম্পারেচার মরুভূমির মাঝখানে সারা বছরই তাই থাকছে। রাত্রির বেলা প্রচণ্ড গরম, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা, দিনের বেলা প্রচণ্ড গরম। যেমন গরম হচ্ছে তেমন ঠান্ডা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, ফ্রিজিং কন্ডিশনের কাছাকাছি কিছু কিছু মরুভূমিতে আছে ফ্রিজিং কন্ডিশন, রাত্রিবেলা বরফ কন্ডিশনের মতো ঠান্ডা, আর দিনের বেলা মারাত্মক গরম, ভয়ঙ্কর। তো সেই সব জায়গাতে যে গাছগুলো জন্মাচ্ছে তাদের অ্যাডাপ্টেশনটা কী হচ্ছে না, তাদের অ্যাডাপ্টেশন হচ্ছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয়, বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড রেসপিরেশন থেকে যেটা রিলিজ হচ্ছে শুধু সেইটাই ধরছে। তাহলে সারা বছরে অতি অল্প টাইম হয়তো স্টোমাটা ওপেন হলো, তখন হয়তো দিনের বেলা নয়, তখন হয়তো রাতের বেলা 10 মিনিট 15 মিনিটের জন্য ওপেন করতে পারলো। অ্যাকচুয়ালি ওপেন তো এমনি তো সিগন্যালের ব্যাপারটা হচ্ছে যে রসস্ফীতিজনিত চাপের জন্য সেলটা ওপেন হবে, স্টোমাটাটা ওপেন হবে। অ্যাকচুয়ালি কী হয়, যে স্টোমাটার যে গার্ড সেলগুলো আছে, এই গার্ড সেলগুলো ডাম্বেল শেপের যদি দুটো ডাম্বেল সেটের উপরিপাতভাবে থাকে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডাম্বেল সেট ফুলে উঠলে তো কি বলে ফাঁকা থাকা উচিত, হ্যাঁ তাই ঠিক, কিন্তু যখন চুপসে যাচ্ছে একটার উপর আরেকটা ক্লোজ হয়ে বসে যাচ্ছে, তাহলে পোরটা ওপেন হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। ওই মেলাতে যে এখন ডলফিন কিনতে পাওয়া যায়, ওই ফু দিলে পরপর ফুলে ওঠে একটা বাঁকা জিনিস, তো এই সেই সিস্টেম, এই বাঁকা জিনিস দুটো যদি কমপ্লিট ফুলে থাকে তখনই গ্যাপটা পাওয়া যায়। এবার দুটো যদি বাতাস বের করে দেওয়া যায়, তাহলে একটা প্লাস্টিকের উপর আরেকটা প্লাস্টিক এরকম চিপসে পড়ে থাকলে কী হবে না, পোরটা বন্ধ থাকবে। তাহলে অ্যাকচুয়ালি যখনই টেম্পারেচারটা অনেক বেশি হাই, অমনিতেই যেটুকু জল টানা বাইর থেকে টেনে নিচ্ছে, তো অলরেডি সেখানে আর রসস্ফীতিজনিত চাপই তৈরি হচ্ছে না, যার জন্য সেটা এরকম চুপসেই থাকছে এবং বন্ধ থাকছে। ফেভারেবল কন্ডিশন এলে স্টোমাটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব কার্বন ডাইঅক্সাইডকে অ্যাকসেপ্ট করার জন্য ওই একই ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ ধরার পরে ম্যালেট বানিয়ে দিল। আগেরটা কী ছিল, C4 সাইকেলের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে ম্যালেট ভ্যাকুয়েলে ঢুকবে এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। আর এর ক্ষেত্রে ম্যালেট ভ্যাকুয়েলে ঢোকার পরে এটা স্টোর হচ্ছে। সালোক সংশ্লেষের জন্য কখন দরকার, কিভাবে দরকার, সে অনেক পরে। শুরুতেই ম্যালেট ধরার পরে ফার্স্ট কাজই হচ্ছে ভ্যাকুয়েলে পাঠিয়ে দেওয়া এবং সেলের মধ্যে জমা করে রাখা।
C4 ক্যাজুলেশন অ্যাসিড মেটাবলিজমের ক্ষেত্রে মেইন ফান্ডাটা হচ্ছে এটাই, সালোকসংশ্লেষ। তাহলে এর প্রোডাকশন সবসময়ের জন্য রাত্রির বেলা, আর C4 এর ক্ষেত্রে দিনে রাতে সবসময় চলছিল। আর ক্যামের ক্ষেত্রে উপায় নেই, সবসময়ের জন্য রাত্রিবেলার প্রোডাকশন। শুরুতে ম্যালিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড যা পাচ্ছে তাকে সঙ্গে সঙ্গে ধরে, অক্সালিক অ্যাসিডই OA ফার্স্ট, তাকে ধরে সঙ্গে সঙ্গে ভ্যাকুয়েলে স্টোর করে দিচ্ছে, এবং সেলের তুলনায় ভ্যাকুয়েল একটা বড় জায়গা নিয়ে আছে, সেখানে স্টোর থাকছে। রাত্রির বেলা তাকে ভাঙবে ম্যালেট হয়ে, তারপরে রাত্রিবেলা ইভিনিং টাইম বিকেলবেলা মানে সুবিধা মতো জায়গাতে, মানে এটা ডিউরিং নাইটে এদের সালোকসংশ্লেষের ফটোসিনথেসিসটা ঘটে, দিনের বেলা এদের উপায় থাকে না। ক্যাজুলেশন অ্যাসিড মেটাবলিজম, এটা একটা দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে। কী হচ্ছে, ওএ থেকে ম্যালেট থেকে ভ্যাকুয়েলের মধ্যে জমা থাকছে। তারপর কী হচ্ছে, ডিউরিং নাইটে এটা ডেতে ধরছে, নাইটে কী করছে, নাইটে গিয়ে ম্যালেটটা ভাঙছে, ম্যালেটটা ভেঙে CO2 পাইরুভেট। আচ্ছা, C4 পাথর আর একটা ইন্টারেস্টিং জিনিস কীরকম হচ্ছে, মেসোফিল সেল এখানে ধরছে, ধরার পর বান্ডেল সিলে যাচ্ছে, কেলভিন সাইকেল হচ্ছে, সুগার তৈরি হচ্ছে, ভ্যাকুয়াল ভাস্কুলার ট্রান্সপোর্টে চলে যাচ্ছে। মানে প্রোডাকশান, মানে হাই প্রোডাক্টিভিটির জন্য ফিডব্যাক কন্ট্রোলে প্রোডাকশান অফ হয়ে যাওয়া, এই জিনিসটা একদমই নেই। ব্যাপারটা কি, যে সেলের মধ্যে সুগারের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে, বেশি পরিমাণে ফ্রুক্টোজ বা সুক্রোজের পরিমাণ যখন হয়ে যাবে, তখনই ফিডব্যাক কন্ট্রোল আসবে, যে প্রোডাকশান মানে প্রোডাক্ট নিজেই ফিডব্যাক কন্ট্রোল দিয়ে জিন এক্সপ্রেশনটাকে বন্ধ রাখবে, যে সেখান থেকে ইনফরমেশান সিগন্যালিং হবে যে প্রোডাকশান যথেষ্ট হয়ে গেছে, আর দরকার নেই প্রোডাকশানের। সেই জায়গাটাকে অফ করার জন্য সবসময়ের জন্য প্রোডাক্ট যেটা থাকছে তাকে ট্রান্সপোর্ট করে দেওয়া হচ্ছে। তাহলে C4 পাথওয়েতে এইটা একটা বিগ পয়েন্ট, যে ফিডব্যাক কন্ট্রোল, এই ল্যাঙ্গুয়েজটা পরীক্ষার উত্তর লিখলে আরও ভালো, যে প্রোডাক্টের মানে ফিডব্যাক কন্ট্রোলের মারফত যে প্রোডাকশান অফ করা সিগন্যাল, সেই টেন্ডেন্সি থেকে বেরোনোর জন্য প্রোডাক্টকে সবসময়ের জন্য ট্রান্সপোর্ট করা, এবং সেই জন্য প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং সবসময়ের জন্য ট্রান্সপোর্টের কাছে তৈরি করা। সেই জন্যই বান্ডিল সিড সেলের মেসোফিল সেল ক্লোরোপ্লাস্টগুলো অনেক বড় সাইজের হয়, এবং এখানে প্রোডাকশান স্টে করে না। হয়ে গেল। আচ্ছা, ম্যালেট থেকে পাইরুভেটে পরিণত হওয়ার সময় যে ঘটনাটা ঘটে তাকে বলা হচ্ছে ডিঅ্যাসিডিফিকেশান। ডিঅ্যাসিডিফিকেশান কি না, NADP প্লাস রিডিউসড করছে, যে NADPH2 তৈরি হচ্ছে, NADP প্লাস ইজ রিডিউসড ইন দিস রিয়াকশান, NADPH2 রিডাকশন ঘটলো, ঠিক আছে, নিজে রিডিউসড হয়ে গেল। তা এইটার এই ঘটনাটা হচ্ছে এই ম্যালেট থেকে পাইরুভেট হওয়া, এটাকে বলছে ডিঅ্যাসিডিফিকেশান, CO2 রিলিজ হওয়াটা। পাইনঅ্যাপেল ক্যাম্প প্ল্যান্টের একটা ভালো উদাহরণ, আর সুগার কান হচ্ছে C4 প্ল্যান্টের একটা উদাহরণ। পাইনঅ্যাপেল খুব মানে এত রসালো একটা ফল, তাহলে তো অনেক জল যেখানে সেখানে সাপ্লাই হওয়া উচিত, মানে ধান গাছের মতো গোড়ায় জল জমে থাকবে তবে সুবিধা হবে, এরকম ঘটনাটা নয়। অনেক রুক্ষ সূক্ষ্ম জায়গাতেই পাইনঅ্যাপেল হয়, এবং সেক্ষেত্রে যতটা সম্ভব যত কম জলে এটা তৈরি হয়। কম্পারিজন আছে, C3 C4 এর কম্পারিজন। তাহলে কী হচ্ছে, এটা নোট হিসেবে চলে যাবে, একই কথাগুলো আছে পরপর। দ্য ফার্স্ট টেবিল প্রোডাক্ট ইজ PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই পরীক্ষায় আসে। আর ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে OA, 4 কার্বনযুক্ত যৌগ, আর PGA 3 কার্বনযুক্ত যৌগ। প্রথম কার্বন ডাইঅক্সাইডকে ধরে কে, রুবিস্কো। প্রথম কার্বন ডাইঅক্সাইডকে ধরে কে, পেপকেজ, ফসফোনাইল পাইরুভেট কার্বক্সিলেজ। পরপর আছে। অপটিমাম টেম্পারেচার 10 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার, শুরুটাই হচ্ছে 30 থেকে 45, 52-53 পর্যন্ত। আর ক্রপ প্রোডাক্টিভিটি অনেক বেশি। ফটোসিনথেসিস ডবল দ্যান ইট ইজ ইন C3 প্ল্যান্ট, ফটোসিনথেটিক রেট অনেক বেশি। 18 ATP রিকোয়ার্ড টু সিনথেসাইজ 1 গ্লুকোজ মলিকুল,
30 ATP are required to synthesize 1 glucose molecule. এখানে একটা ড্রব্যাক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ড্রব্যাকের গল্প নয়, এই এটিপিটা তৈরি করতে গেলে খরচা কি কি হয়েছিল। শুরুতে জল ভেঙেছিল, আর নেওয়ার মতো কি নেওয়ার ছিল, আর তো কিছু না, বাকি সানলাইট আর এনজাইমেটিক কনভার্সন। এক্ষেত্রেও তাই হবে। এখানে একটা কথা হচ্ছে, অক্সিজেন is a byproduct of the photosynthesis and an increase in the O2 concentration in many plants result in a decrease in the rate of photosynthesis. This phenomenon inhibits the photosynthesis by O2 is first discovered by the Warburg 1920. ক্লোরেলার উপরে ওয়ারবার্গস এফেক্ট যেটা, সেটা হচ্ছে C3 প্ল্যান্টে যে অক্সিজেনের কনসেন্ট্রেশন হাই হয়ে গেলে ফিডব্যাক কন্ট্রোলে মানে ফটোসিনথেসিস এফিকেসি কমতে থাকে, আর এটা এখানে কন্ট্রোল। ওয়ারবার ইফেক্টের ওয়ারবার কীভাবে কমতে থাকে, তাই ফটো রেসপিরেশন, ফটোসিন গ্লাইকোলেট আর পিজিএ তৈরি হবে। 5 কার্বনযুক্ত যৌগ ভেঙে গিয়ে একটা 2 কার্বনযুক্ত যৌগ, একটা 3 কার্বনযুক্ত যৌগ তৈরি হবে। C2 সাইকেলে আমরা যেটা পড়েছিলাম, C2 সাইকেল, ক্লোরোপ্লাস্ট, পেরক্সিজম, মাইটোকন্ড্রিয়া, CO2 রিলিজ হয়ে যাচ্ছে, এই যে এখানে CO2 বেরিয়ে যাচ্ছে, এটা NH3 বেরোচ্ছে, CO2 বেরিয়ে যাচ্ছে, এখানে H4 ফোলেট। ঠিক আছে, তাহলে আজকের জন্য তাহলে C4 আর CAM কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন করো, অথবা কমেন্টে লিখো, অথবা হোয়াটসঅ্যাপে লিখো। ঠিক আছে।